দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। গত 16 বছর বাংলাদেশে যে অন্যায় অবিচার হয়েছে তার সংখ্যা নির্ধারণ করা বড় কঠিন হবে। আপনারা যেহেতু বাংলাদেশের অনেক হুজুগে মানুষ যারা একটু নাটক করে মশকরা করে কথা বলতে পারে, তাদের পিছনে এবং নায়ক নায়িকার পিছনে লাখ লাখ মানুষ তাদের পিছনে ছোটেন, কিন্তু যারা সত্যি কথা বলে তাদের কথা শোনার সময় খুব কম মানুষের আছে। বেশিরভাগ মানুষই অধৈর্য হয়ে যায় যদি ভিডিও 2-3 মিনিটের বেশি লম্বা হয়। সেই জন্য তারা মনে করছেন এই বোধহয় প্রথম প্রকাশ করলাম। এই কথা আমি 2020 সালে ভিডিওতে বলেছি। এই কথাই না, আরো বহু কথা বলেছি। ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার জীবিত আছেন, কোথায় আছেন, ওনার কথাও বলেছি। কিভাবে মেজর হুদার বুকের উপরে স্বৈরাচারী শেখ হাসিনা পা রেখে জবাই করেছিল, সেই কথাও বলেছি আজকে থেকে 4.5-5 বছর আগে। কিন্তু আপনারা সবকিছুই আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, কারণ আমার কথা শোনার সময় নেই আপনাদের। এই যে দেখেন, ছাত্ররা শুনে নাই, এখন সাফার করছে, এখন ভুগছে। আমি যতগুলো কথা বলেছি ছাত্রদের সম্পর্কে, যে পরে তোমাদের কথা কেউ শুনবে না, তোমরা বিভিন্ন কি বলে এটাকে ওয়াজে গিয়ে অংশগ্রহণ করবে, বিভিন্ন অন্যান্য দলে অংশগ্রহণ করবে তোমাদের কথা শোনানোর জন্য। আজকে আমি ছবি দেখলাম হাসনাতের একজন মুসলিমের ওয়াজে সেখানে গিয়ে জয়েন করেছে, কারণ কোথাও আর যাওয়ার জায়গা পাচ্ছে না। সময় মতো কথা না শুনলে তাই। এই হাসিনার পেটিকোট আদালতে যদি কোনো প্রকার কারোর বিরুদ্ধে অন্যায় বিচার করা হয়, তার জন্য কিন্তু পরকালে এর সাথে সংশ্লিষ্ট এই সরকারের সকল সদস্যকেও জবাব দিতে হবে। বিশেষ করে ডক্টর ইউনূস, আইন উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং সর্বোপরি বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে না পারার জন্য এই ব্যর্থতার দায় কিন্তু বাংলাদেশের জনগণকে নিতে হবে। তাই আমি ডক্টর ইউনূস সরকারকে অনুরোধ করব, অভিজিৎ রায়ের হত্যার তদন্ত পুনরায় করা হোক। আমি প্রয়োজনে যেই ব্যক্তি যোগাযোগ করেছিল তার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে আমি তাকেও অনুরোধ করব ডক্টর ইউনূস সরকারকে সাহায্য করার জন্য। কেউ কেউ বলেছেন যে এই কথা আমি আগে কেন প্রকাশ করি নাই। মেজর জিয়াউল হক 41তম বিএমএ লং কোর্সের শ্রেষ্ঠ অফিসার। শুধু সে সৌরভ অনারই না, প্রতিটা বিষয়ই সে পড়াশোনা, মিলিটারি পড়াশোনা এবং যেই সিভিল পড়াশোনার সাবজেক্টেও সে প্রথম হয়েছে। সিলেট ক্যাডেট কলেজে পড়াশোনা করেছে এবং পরবর্তীতে এইচএসসিতে কুমিল্লা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় 17 হয়েছে। কিন্তু তার অপরাধ ছিল কি? সে ধার্মিক, দাড়ি রেখেছিল, ধার্মিক। মেজর জিয়াউল হক। আর তখন এই মেজর জিয়াকে জঙ্গি হিসাবে প্রচার ও প্রসার করতে তথাকথিত ভারতের জঙ্গির সঙ্গী প্রথম ডক্টর ইউনূস সরকারের কাছে বিচারের দাবি জানিয়ে চিঠি লিখেছে। এবং যেহেতু বর্তমান সকল প্রশাসনে ভারতের সকল গোয়েন্দা রয়ে গেছে, তাই মুহূর্তের মাঝখানে এই খবর চলে গেছে ভারতে, এবং ভারতের সকল পত্র পত্রিকাতে, কলকাতায় সকল পত্র পত্রিকাতে সয়লাভ হয়ে গেছে মেজর জিয়ার মতো একজন জঙ্গিকে এই ডক্টর ইউনূস সরকার ছেড়ে দিতে যাচ্ছে, যা ভারতের জন্য ভয়ঙ্কর। আপনাদেরকে বুঝতে হবে, যাকে নিয়ে ভারতের সবচেয়ে বেশি মাথা ব্যথা সে হচ্ছে ভারতের শত্রু এবং সে হচ্ছে বাংলাদেশের বন্ধু। তাই আমি ডক্টর ইউনূস সরকারকে অনুরোধ করব, অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের বিচারের তদন্ত নতুন করে শুরু হোক এবং তারপর আবার নতুন করে বিচার করা হোক। অন্যায়ভাবে যেই 5 জনের ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে,
তবুও আমি এমনই একটি অবিচার ও সাজানো বিচার এবং ফাঁসির রায় নিয়ে কিছু কথা বলবো। দুই 2015 সালের 26শে ফেব্রুয়ারিতে 21শে বইমেলায় অভিজিৎ রায়কে হত্যা করা হয় অত্যন্ত পরিকল্পিতভাবে। ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনা মিলে এই হত্যাকাণ্ড ঘটায়। 2020 সালে আমার কাছে একটি ফোন আসে, আমাকে অনুরোধ করে তার পরিচয় গোপন রাখতে আমাকে সেই ব্যক্তি জানান যেখানে হত্যাকাণ্ড হয় তার আশেপাশেই সে ছিল, সেখানে দ্রুত একজন পুলিশ অফিসার ওয়াকিটকি হাতে নিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল। সেই অফিসার এক স্পষ্টভাবে তার অথচ এই হত্যাকাণ্ড স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত ঘটিয়েছে। তার পিছনে স্পষ্ট কারণ, প্রথম কারণ হচ্ছে যে অভিজিৎ রায় একজন যুক্তরাষ্ট্রের নাগরিক, তাকে বাংলাদেশে জঙ্গি নাটক করে হত্যা করলে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করা যাবে যে বাংলাদেশে জঙ্গিবাদী আছে। আর দ্বিতীয়ত, এই হত্যাকাণ্ডের সাথে মিথ্যাভাবে জড়িয়েছে মেজর জিয়াউল হককে, যাতে পশ্চিমাদেরকে এবং এই ভারত দেখাতে পারে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে তথা বাংলাদেশ সেনাবাহিনীতে জঙ্গিবাদী মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের মূল দুইটা উদ্দেশ্য ছিল এইটা। সেই জন্য তারা টার্গেট করেছে মেজর জিয়াউল হককে। ঊর্ধ্বতন এক অফিসারকে সে রিপোর্ট দিচ্ছিল, স্যার কক অ্যান্ড হ্যান্ড ডাউন, যেটার মানে হচ্ছে স্যার মোরগ এবং মুরগি দুইটাই শেষ। হত্যাকাণ্ডের সাথে সাথেই একজন পুলিশ অফিসার কোনো তদন্ত বা সময় ব্যয় না করেই সরাসরি তার ঊর্ধ্বতন অফিসারকে রিপোর্ট দিচ্ছে যে মোরগ এবং মুরগি দুটোই মারা গেছে। এই মোরগ এবং মুরগি সে বুঝিয়েছে অভিজিৎ রায় এবং তার স্ত্রীকে, কিন্তু সে তখনও জানতো না যে তার স্ত্রী বেঁচে। Signed in 2017 on April 8th, যে নিরাপত্তা এমওইউ স্বাক্ষর করেছে, ওই নিরাপত্তা এমওইউর ভিত্তিতে উপেন্দ্র দ্বিবেদী says the military relationship between the two countries are completely all right. এর অর্থ কি? বাংলাদেশের সেনানিবাসে এখনো র আছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টে এখনো র আছে, বাংলাদেশের হাইকোর্টে এখনো র আছে, বাংলাদেশের পুলিশে, র্যাবে, ডিজিএফআই বিভিন্ন জায়গায় এখনো ভারতীয় লোকজন আছে। খালি ওই আনসার ভিডিপিতে পুলিশ, রেগুলার পুলিশের যেগুলো ছিল ওইগুলো ঢাল তলোয়ার এয়ারপোর্টে ফালাইয়া পলাইছে, আর বাকি সবগুলো ইনট্যাক্ট আছে। দর্শকবৃন্দ, আমার সোর্স থেকে একটা খবর আমি পেয়েছি, জেনারেল ওয়াকার গোয়েন্দা ব্রিফিং, ডিজিএফআই এনএসআই এর গোয়েন্দা ব্রিফিং ডক্টর মোহাম্মদ ইউনুসকে এজন্যই দেওয়ান না, সে নিয়ন্ত্রণ এই জন্য করে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এইসব বিষয় সম্যক ধারণা না হয়, এটার উপরে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন কোনো সিদ্ধান্ত নিতে না পারে। ঠিক এজন্য জেনারেল ওয়াকার চান না ডিজিএফআই এনএসআই এই ব্রিফিং গুলো যেন ডক্টর ইউনুসের কাছে আসে, এটা উনি চান না। আপনাদের খেয়াল আছে তো, হাসিনা শেখ যখন ক্ষমতায় জোর করে ক্ষমতায় ছিল, তারেক সিদ্দিকী দিয়ে ব্রিফিং গুলো নেওয়া হতো, এবং ডিজিএফআই এনএসআই র্যাব
সিআইডি, ডিবি এরা আতঙ্কের মধ্যে থাকতো তারেক সিদ্দিকীর সামনে বসলে, কারণ তারেক সিদ্দিকী কোঅর্ডিনেট করতো সবকিছু। কারণ কি, তারেক সিদ্দিকী তাদের এই নেওয়া সব তথ্যগুলোকে রয়ের সাথে শেয়ার করতো। এবং আপনারা শুনলে অবাক হবেন, ওই নিরাপত্তা ব্রিফিং এ রয়ের সিনিয়র লোকজন বসা থাকতো। এখন আমার তথ্য অনুযায়ী ওই ব্রিফিং গুলো এখনো হয়, একইভাবে হয়, শুধু তারেক সিদ্দিকীর জায়গায় জেনারেল ওয়াকার বসে, আর পাশে ভাউরার মতো বসে থাকে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ।